আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাবের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে তোমাদের ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। এখানে এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো হচ্ছে ওয়ার্ড প্রসেসরের কাজটা কি, তারপরে ওয়ার্ড প্রসেসরে কাজ করার কি কি সুবিধাগুলো পাওয়া যায় এই সুবিধাগুলো সম্পর্কে, অফিস বাটন এবং এর অপশন সমূহ, লেখালেখির সাজসজ্জা। লেখালেখির সাজসজ্জা আবার কয়েকটা পয়েন্টে বিভক্ত, সেগুলো হচ্ছে তোমার ফন্ট স্টাইল নির্বাচন এবং এর সাইজ ও রং নির্ধারণ, বুলেট নম্বর এবং লাইনের ব্যবধান, টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন, ছবি কিভাবে যোগ করতে হয়, তারপর ওয়ার্ডে বিভিন্ন ধরনের আর্ট যোগ করা হয় সেইগুলো সম্পর্কে। এরপরে 5 নম্বরে আছে আমাদের মার্জিন ঠিক করা, তারপর প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা এবং পেজের যে পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া হয় এইটা কিভাবে দিতে হয় সেইটা, এবং লাস্ট তোমাদের অধ্যায়ের এই টপিকের যেটা আছে সেটা হচ্ছে বানান পরীক্ষণ ও সংশোধন। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসরটা কি? ওয়ার্ড প্রসেসর হচ্ছে কম্পিউটারের একটা সফটওয়্যার যার সাহায্যে তুমি লেখা তৈরি করতে পারবা, সম্পাদন করতে পারবা অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলে এডিট, সংরক্ষণ অর্থাৎ সেভ করতে পারবা, তারপরে বিন্যাস ও প্রিন্টও করতে পারবা। অর্থাৎ এটা একটা আধুনিক টাইপরাইটারের মতন কাজ করবে। তবে এতে বানান ঠিক করা, লেখা কপি পেস্ট করা, ছবি, টেবিল ইত্যাদি এগুলো সংযোজন সহ আরও অনেক সুবিধাও পাওয়া যায়। এইটা হচ্ছে আমাদের ওয়ার্ড প্রসেসর। তো উদাহরণ হিসেবে ওয়ার্ড প্রসেসরের কিছু সফটওয়্যার আছে, এর মধ্যে জনপ্রিয় হচ্ছে এমএস ওয়ার্ড যেটা মাইক্রোসফটের, এবং তারপরে গুগলের আরেকটা আছে গুগল ডক্স, এখানে তুমি লেখালেখি করতে পারবে। তাছাড়াও আরও একটা ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার পাওয়া যায় লিব্রি অফিস রাইটার, কিন্তু এটা এখন জনপ্রিয় না। বর্তমানে সবচেয়ে বেশি কাজ করা হয় এমএস ওয়ার্ড এবং গুগল ডক্সে। এবার আমরা দেখব ওয়ার্ড প্রসেসরে কাজ করার সুবিধা, মানে আমরা যদি ওয়ার্ড প্রসেসরে কাজ করি কি কি সুবিধাগুলো আমরা পাবো। এর মধ্যে প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে লেখা তৈরি ও সম্পাদন সহজ হবে আমাদের জন্য। ভুল হলে সেটা কেটে নতুন লেখা তৈরি করতে পারবে খুব সহজে। বানান ও ব্যাকরণ পরীক্ষা, অনেক সময় আমাদের লেখাতে বানান ভুল হয়ে যায়, সেগুলো যদি আমরা না দেখি তাহলে ওয়ার্ড প্রসেসরের একটা সুবিধা হচ্ছে এটা তোমাকে অটোমেটিক ইন্ডিকেট করে দিবে, তাহলে তুমি সহজে বুঝতে পারবে যে এই জায়গায় বানান ভুল হয়েছে। এছাড়াও গ্রামার পরীক্ষা করার জন্য অর্থাৎ ব্যাকরণগত যদি কোনো ভুল থাকে এটাও তুমি নির্ণয় করতে পারবে। তাহলে নির্ভুল লেখালেখির জন্য অবশ্যই আমাদের ওয়ার্ড প্রসেসরের কাজ করতে হবে। আর লেখার বিন্যাস যদি ঠিক করতে চাও, ফন্ট, তারপরে তোমার সাইজ, রং, বোল্ড, ইটালিক ইত্যাদি বিভিন্ন কিছু ব্যবহার করতে পারবে। লেখাটাকে আরও আকর্ষণীয় করার জন্য এই লেখার বিন্যাসটা ব্যবহার করা হয়, এইটা ওয়ার্ড প্রসেসরের একটা সুবিধা। তারপরেও তুমি পাবে এখানে কপি পেস্ট এবং কাট করার সুবিধা, অর্থাৎ কোনো জায়গায় যদি তোমার বানান কিংবা লেখা ভুল হয় সেটা তুমি কাট করে দিতে পারো। এছাড়াও অন্য কোনো স্থান থেকে যদি কোনো তথ্য তুমি তোমার লেখালেখিতে সংযুক্ত করতে চাও তাহলে সেটা কপি করে নিয়ে এসে এখানেও পেস্ট করতে পারবে। তারপর টেবিল, ছবি, চার্ট সংযোজন করতে পারবে। শুধু লেখাই না, এখানে তুমি যদি মনে হয় যে ওই লেখার প্রাসঙ্গিক কিছু ছবি যুক্ত করতে চাও সেটাও তুমি ওয়ার্ড প্রসেসরের সাহায্যে যুক্ত করতে পারবে। এছাড়াও বিভিন্ন তথ্যচিত্র এখানে অ্যাড করতে পারবে।
এরপর ডকুমেন্টটা তুমি সংরক্ষণ করতে পারবে। এতক্ষণ যে বিষয়গুলো লিখলা এগুলো যদি তুমি সেভ করতে চাও তাহলে সেই সুবিধাটা এই ওয়ার্ড প্রসেসরের কাজে পাবা। তারপর প্রিন্ট করা, সহজে এটা প্রিন্ট করে তুমি সফট কপি তোমার হাতে নিয়ে আসতে পারো। সময় ও শ্রম দুইটাই বেঁচে যাবে। তুমি যদি হাতে লেখো, একটা বিষয় লিখতে যদি 5 মিনিট লাগে, ওইটা কম্পিউটারে টাইপ করতে ওয়ার্ডসে অনেক দ্রুত তুমি সহজেই লিখতে পারবে। এখানে বানান ভুলের সম্ভাবনাও কম, গ্রামার ভুল সম্ভাবনাও কম, এবং লেখা বিভিন্ন ফন্ট স্টাইলের সাহায্যে, সাইজের সাহায্যে আকর্ষণীয় করা যায়, যেটা হাতের লেখায় এটা অনেক দুঃসাধ্য হয়ে পড়ে। এরপর ফরম্যাটিং টেমপ্লেট ব্যবহার। মনে করো তুমি একটা চিঠি লিখবা কিংবা সিভি আছে, তারপরে বিভিন্ন ধরনের রিপোর্ট, এগুলো প্রস্তুত করার জন্যে ওয়ার্ড প্রসেসরে পূর্ব থেকেই বিল্ড করা কিছু টেমপ্লেট থাকে, যেটা থেকে তোমার পরিশ্রম অনেক লাঘব হবে। সহজেই সেইখানে তোমার কাঙ্ক্ষিত টেক্সটগুলো লিখে তুমি সিভি তৈরি করতে পারবে, চিঠি তৈরি করতে পারবে, এছাড়াও বিভিন্ন রিপোর্টও তৈরি করতে পারবে। এইটা একটা ওয়ার্ড প্রসেসরের সুবিধা। তারপর যদি তুমি এই লেখাটা, তোমার লেখাটা কারোর সাথে শেয়ার করতে চাও, এইটাও তুমি সহজে ইমেইলে বিভিন্নভাবে শেয়ার করতে পারো। আচ্ছা, এইবার ওয়ার্ড প্রসেসরের একটা সফটওয়্যার আমাদের এমএস ওয়ার্ড সম্পর্কে। এমএস ওয়ার্ডেই আমরা কাজগুলো করব, এই জন্যে এমএস ওয়ার্ড সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। এমএস ওয়ার্ডে বিগত 2007-এর যে ভার্সনটা ছিল, এমএস অফিস 2007, এইটাতে একটা বাটন ছিল যেটাকে বলা হয় অফিস বাটন। এইটা ঠিক স্ক্রিনের বাঁ দিকে এই যে এই পাশে এইরকম একটা আইকন দেখা যেত গোলাকার। এইটার সাহায্যে ডকুমেন্ট তৈরি করা, ডকুমেন্ট খোলা, সংরক্ষণ, প্রিন্ট ইত্যাদি মৌলিক কাজগুলো এই প্রয়োজনীয় অপশনের সাহায্যে করা হতো। কিন্তু বর্তমানে যে ভার্সনে আপডেট এসেছে, এখানে তোমরা এই অফিস বাটনটা দেখতে পাবে না। আচ্ছা, এই অফিস বাটনের যে গুরুত্বপূর্ণ অপশনগুলো আছে সেগুলো হচ্ছে, প্রথমেই থাকে নিউ। নিউ মানে নতুন যদি তুমি একটা ডকুমেন্ট তৈরি করতে চাও তাহলে নিউ বাটনে ক্লিক করে এটা করতে হবে। এরপর ওপেন। ওপেন হচ্ছে পূর্বে যদি তোমার কোনো ফাইল সংরক্ষিত থাকে সেটা যদি খুলতে চাও, ওখানে যদি আরও কিছু লেখা অ্যাড করতে চাও, তাহলে ওপেন বাটনের সাহায্যে এইটা তোমাকে খুলতে হবে। তারপরে আসে হচ্ছে সেভ। সেভ বাটনের সাহায্যে বর্তমানে তুমি একটা লেখা, ধরো এই পেজ যদি লেখো, এটা যদি তুমি সংরক্ষণ করতে চাও তাহলে সেভ বাটনে ক্লিক করলে এইটা তুমি সংরক্ষণ করতে পারবে। এরপর আসে সেভ অ্যাজ। সেভ অ্যাজ সেভ থেকে একটু ভিন্ন। মনে করো আমি এই ফাইলটা লেখার সময় এই অফিস বাটন সম্পর্কে এইটুকু লিখছি। এইটুকু লেখার পর আমার মনে হলো যে এইটা আমার আলাদা একটা ফাইল, তাহলে আমি এইটা সেভ অ্যাসের সাহায্যে নতুনভাবে এটা সেভ করে রাখতে পারি। আবার এখান থেকে পরবর্তী কাজ যেগুলো লেখা হয়েছে অফিস বাটনের অপশনসমূহ, এগুলো লেখার পর যদি আমার মনে হয় যে এই ফুলটা আরেকটা পার্ট, তাহলে সেভ অ্যাজ দিয়ে আমি অন্য নামে এটা সংরক্ষণ করতে পারি। সহজভাবে বলতে গেলে একই ডকুমেন্ট বিভিন্ন বিভিন্ন কিছু সংযোজন বিয়োজন করে বিভিন্ন নামে যদি সংরক্ষণ করতে চাও তাহলে এই সেভ অ্যাজ বাটনটা আমাদের অবশ্যই দরকারি। এরপর ক্লোজ এর সাহায্যে আমরা আমাদের লেখালেখির কাজ, এই অপশনগুলো বন্ধ করে দিব ডকুমেন্টটা। তাহলে চলো আমরা এই বিষয়গুলো আমাদের এমএস ওয়ার্ডে গিয়ে দেখব যে কিভাবে কাজ করে। তো এমএস ওয়ার্ডে আমরা যেটা দেখব এটা হচ্ছে 2019-এর ভার্সন। 19-এর ভার্সন যেটা আছে এইটাতে যদি তুমি প্রথমেই ওপেন করো তাহলে এরকম একটা ইন্টারফেস পাবা। এই ইন্টারফেসে দেখো আমি
বিভিন্ন টেমপ্লেটের কথাগুলো বলছিলাম, অবশ্যই তোমার মনে আছে যে এখানে প্রি বিল্ড কিছু টেমপ্লেট পাওয়া যায় যেগুলো দেখতে ঠিক এই রকম। দেখো, যদি তুমি এরকম কিছু লিখতে চাও তাহলে এই টেমপ্লেট ব্যবহার করতে পারবে। তারপর একটা ক্যালেন্ডার যদি ব্যবহার করতে চাও এই টেমপ্লেট তুমি ইউজ করলা। বিভিন্ন ধরনের, এইটা একটা কভার লেটার লেখার টেমপ্লেট, তারপরে এটা একটা ব্যানার ক্যালেন্ডার লেখার টেমপ্লেট, এগুলো তুমি ব্যবহারের সুবিধা পাবা। আর যদি মনে হয় না যে তুমি নিজস্বভাবে সম্পূর্ণ কাজ করবে, তাহলে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে এই টেমপ্লেটটা তোমার দরকার। আচ্ছা, তাহলে প্রথমেই যে আমরা ইন্টারফেসটা পাবো, এখানে আমরা যেহেতু একদম নিজস্ব কাজ করতে চাই তাই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অপশন এইটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে, যেখানে বাম কোণায় দেখো এখানে তুমি পাবা ফাইল লেখা একটা জায়গা। এই ফাইল লেখা অপশনে যদি তুমি ক্লিক করো তাহলে দেখতে পাবা যে এই কর্নারে নিউ লেখা আছে, যেটা আমি বলছিলাম যে মাইক্রোসফট অফিসের 2007-এর ভার্সনে তুমি দেখছিলা। নিউ এর সাহায্যে তুমি নতুন ফাইল যদি ওপেন করো, মানে নতুন ফাইলে যদি কাজ করো, তাহলে নিউ এ ক্লিক করতে হবে। এরপরে আসে ওপেন, পুরনো ফাইল যদি তুমি খুলো, সেভ, বর্তমানে কাজ করা ফাইলে যদি তুমি সেভ করতে চাও, এরপরে সেভ অ্যাজ। এছাড়াও প্রিন্ট, শেয়ার, আরও অনেকগুলো অপশন আছে, এগুলো আমাদের দরকারি। তবে বিশেষ প্রয়োজন আমাদের নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ এবং প্রিন্ট ও শেয়ার, এই দুইটা আমাদের বেশি প্রয়োজন হয়। আচ্ছা, এবার আমরা এটা ক্লোজ করে দিলাম। তো আমরা আমাদের এই ইন্টারফেসে চলে আসলাম। আশা করি তোমরা এই বিষয়টা, যে তোমার 2019-এর ভার্সন এবং 17-এর ভার্সন, 2007-এর ভার্সন সম্পর্কে ধারণা হয়েছে। দেখো, এরপরে আসে লেখালেখির সাজসজ্জা। লেখালেখির সাজসজ্জাটা কি? লেখালেখির সাজসজ্জা বলতে বোঝায় লিখিত টেক্সটকে সুন্দর, আকর্ষণীয় ও সহজপাঠ্য করার জন্য বিভিন্ন ফরম্যাটিং ব্যবহার করা হয়। যেরকম ধরো আমার এই লেখাটাই, এখানে আমি এই জায়গায় লেখালেখির সাজসজ্জা এইটা একটু বড় করে রাখছি এবং নিচে দেখো এই পুরো বাক্যের মধ্যে লেখালেখির সাজসজ্জাটা একটু বোল্ড করছি এবং ফন্ট স্টাইলও একটু চেঞ্জ করা। এই যে বিভিন্ন রং দেওয়া, তারপর সাইজ চেঞ্জ করা, অ্যালাইনমেন্ট, ফন্ট স্টাইল, এগুলো থাকবে হচ্ছে লেখালেখির সাজসজ্জার মধ্যে। লেখালেখির সাজসজ্জার প্রথমে আসে হচ্ছে ফন্ট স্টাইল নির্বাচন। তুমি তোমার পুরো লেখাটা কোন ফন্টে লিখতে চাও সেইটা প্রথমে নির্ধারণ করে নিতে হয়। এই জন্যে ফন্টটা প্রথমে সিলেক্ট করতে হবে যে তোমার লেখাটা কোন ফন্টে রাখতে চাচ্ছ। তো ফন্ট স্টাইল হলো লেখার ধরন বা আকৃতি। এই যে লেখাটা দেখতে পাচ্ছ এটা কীরকম দেখাচ্ছে আমার, এইটাই হচ্ছে আমার ফন্ট স্টাইল। তো ইংরেজিতে বহুল জনপ্রিয় ফন্ট স্টাইল আছে তোমার টাইমস নিউ রোমান, এরিয়াল, ক্যালিব্রি। এছাড়াও বাংলায় আমরা ব্যবহার করব সোলাইমানি লিপি, তারপরে আছে নিকোশ ব্যান্ড। এইগুলো আমরা বিভিন্ন ফন্ট ব্যবহার করে থাকি। এছাড়াও প্রয়োজনে লেখাকে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করা যায়। আচ্ছা, তাহলে আমরা দেখি যে প্রথমে যে আলোচনাটা করা হলো যে ফন্ট স্টাইলের ক্ষেত্রে, দেখো উপরে এইটা হচ্ছে আমাদের বিভিন্ন অপশন আছে। এখানে ফাইল, হোম, আমরা যে ট্যাবে আছি এটা হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবে এরপরে আছে হচ্ছে ইনসার্ট ট্যাব, তারপর ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, এভাবে বিভিন্ন ট্যাব আছে। আমরা
বর্তমানে হোম ট্যাবে আছি। হোম ট্যাবের ঠিক এই পাশে দেখো এখানে একটা ড্রপ ডাউন দেখা যাচ্ছে যেখানে লেখা ক্যালিব্রি বডি, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের ফন্ট। এই যে এইখানে আমরা যখন লিখব তখন এখানে এসে ফন্টটা আগে নির্বাচন করে নিব যে আমরা কোন ফন্টে লিখতে চাচ্ছি। তো মনে করো আমি প্রথমে যে ক্যালিব্রি কিংবা লুসিড কনসোল এই ফন্টে একটা লেখা লিখি, ধরো হ্যালো ওয়ার্ল্ড, এইটা লিখলাম। এই পুরোটা আমার হচ্ছে লুসিড কনসোল ফন্টে লেখা আছে। তো তুমি যদি চাও যে এই ফন্টটা চেঞ্জ করবা তাহলে এভাবে এই ড্রপ ডাউনটা ওপেন করে বিভিন্ন ফন্ট নির্বাচন করতে পারো। দেখো তাহলে যদি মনে করো যে এই পুরো বাক্যটা আমি ফন্ট চেঞ্জ করব, তাহলে এই পুরো বাক্য সিলেক্ট করতে হবে, তারপরে এই ড্রপ ডাউন থেকে আমাদের একটা সিলেক্ট করতে হবে। দেখো আমি যখন মাউস হোভার করতেছি তুমি এই পাশে দেখতে পাচ্ছ যে আমার এই বাক্যটা বিভিন্ন ফন্টে আসতেছে। এইভাবে আমরা লেখা শুরু করার আগে কিংবা লেখার মাঝে যদি মনে হয় কোনো একটা বাক্য সেটা অন্য একটা ফন্টে নিয়ে আসতে হবে, আমরা এই অপশনের সাহায্যে এই ফন্টটা নির্বাচন করতে পারি। তো আমরা এটাকে লুসিড স্যান্সে রাখলাম। তাহলে আশা করি তোমরা ফন্টটা এভাবে নির্ধারণ করতে পারবে। আর যদি তোমার মনে হয় যে আমি শুধু নির্দিষ্ট একটা শব্দ, মনে করো শুধু ওয়ার্ল্ড, এইটার ফন্ট চেঞ্জ করব, এইটাও তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবে। দেখো এই হ্যালো ওয়ার্ল্ডের আমার শুধু ওয়ার্ল্ডটা অন্য ফন্টে নিয়ে গেছি আর প্রথমটা অন্য ফন্টে নিয়ে এসেছি। এভাবে তুমি বিভিন্ন ফন্ট ব্যবহার করবে। তারপরে লেখালেখির সাজসজ্জার আরও একটা অপশন, সেটা হচ্ছে ফন্ট সাইজ নির্ধারণ। ফন্ট সাইজটা কি? ফন্ট সাইজ হচ্ছে তোমার লেখাকে ছোট বড় করার জন্যে এইটা ব্যবহার করা হয়। সাধারণত শিরোনাম যেটা লেখা হয় এটা একটু বড় সাইজ করা হয়। তোমরা পত্রিকায় দেখতে পারবে অথবা তোমাদের বইয়ে বিভিন্ন গল্পে দেখবা যেটা শিরোনাম থাকে সেটার সাইজ একটু বড় থাকে আর মূল লেখাটা মাঝারি সাইজে থাকে। আর যদি টিকা বা ফুটনোট লেখো বইয়ের মধ্যে তাহলে সেইটার সাইজ হবে একদম ছোট। আচ্ছা, তাহলে দেখো আমরা দেখি যে কিভাবে একটা ফন্টের সাইজ নির্ধারণ করতে হয়। আমরা একটা বাক্য লিখলাম, হাউ আর ইউ। তো এই বাক্যের এইটা যদি আমরা সাইজটা পুরো বাক্যের সাইজ বড় করতে চাই তাহলে দেখো আমাদের এই ড্রপ ডাউনের হোম রিবনে এখানে দেখো এই জায়গায় একটা সংখ্যা লেখা আছে, এখানে 11 দেওয়া আছে। এইটাই হচ্ছে ফন্টের সাইজ। তুমি লেখার পরে কিংবা লেখার আগেই এইটা নির্ধারণ করে নিতে পারো। তো আমি দেখো আমি যেহেতু আগেই লিখে রাখছি এটা 11 ফন্টে লেখা হয়েছিল ফন্ট সাইজ। এখন এটাকে যদি বাড়াতে চাই তাহলে ফুলটা সিলেক্ট করে নিব, নেওয়ার পর এই ড্রপ ডাউন বক্স থেকে আমি নির্ধারণ করে নিব আমার কাঙ্ক্ষিত ফন্টের সাইজ। দেখো এটা আমি 24 সাইজে নিয়ে আসছি, কত বড় হয়েছে। আর আগের যে বাক্য এটা দেখো এখানে চাপ দিলে দেখা যাচ্ছে আমার 11 সাইজে আছে। তো এভাবে তুমি তোমার কাঙ্ক্ষিত যে বাক্য অথবা শব্দ সেটার সাইজ নির্ধারণ করতে পারবে। এরপরে আসে ফন্টের রং নির্ধারণ। রংটা কি? লেখাকে যদি আকর্ষণীয় অর্থবোধক করার জন্য বিভিন্ন ধরনের রং ব্যবহার করা হয়, এইটাই হচ্ছে ফন্টের রং নির্ধারণ। সাধারণত আমরা মূল যে লেখাটা এইটা কালো অক্ষরে লিখে থাকি আর গুরুত্বপূর্ণ যে লেখাগুলো থাকে সেগুলো লাল, নীল
এগুলো দেওয়া হয়। আর শিরোনামের ক্ষেত্রে চোখে পড়ার মতো রং যেমন গাঢ় নীল, সবুজ এগুলো ব্যবহার করা হয়। তো চলো দেখি তাহলে আমরা ফন্টের রং কিভাবে নির্ধারণ করব। মনে করো এই হাউ আর ইউ এইটা বলছে হচ্ছে হাবিব নামে এক ব্যক্তি। তো তোমার মনে হলো যে হাবিব এই নামটা আমি একটা, যেহেতু আমার এটা একটা নাম, ডায়ালগের কোনো একটা নাম, এটার কালার চেঞ্জ করব। তাহলে তুমি এই যে এইখানে দেখো একটা অপশন এ লেখা, এর নিচেই একটু লাল কালার করা, এটাই হচ্ছে আমাদের ফন্টের রং। এইখানে যদি তুমি চাপ দাও হাবিবকে সিলেক্ট করে, তাহলে দেখতে পাবে এখানে লেখা আছে ফন্ট এর থিমের যে কালার। দেখো আমি যদি হলুদে দেই হলুদ কালার হয়ে যাচ্ছে, এর আগের কালার অরেঞ্জ, তারপরে রেড, এভাবে তুমি সিলেক্ট করে তোমার কাঙ্ক্ষিত রং নির্ধারণ করতে পারবে। মনে করো এই ডায়লগের ক্ষেত্রে আমি নামগুলো সব হাইলাইট করব এভাবে, তাহলে এটা এভাবে রাখবো। আর মূল লেখাটা কালো কালার। আবার তুমি যদি চাও না এই পুরো বাক্যের ক্ষেত্রে আর যে আছে এই আরটা আমি একটা কালার দিতে চাই, তাহলে এখানে এসে তুমি সেই কালারটা সিলেক্ট করতে পারো। এভাবে তুমি ফন্টের কালার নির্ধারণ করবে। তারপরে দেখো বুলেটস। বুলেটটা কি? বুলেট হচ্ছে, ধরো তুমি একটা উদাহরণ দিতে চাও যে বিভিন্ন ফলের নাম অথবা বিভিন্ন ধরনের পশু বা প্রাণীর নাম, এগুলো যদি তুমি লেখার সময় আনঅর্ডার্ড ভাবে, অর্থাৎ এলোমেলোভাবে, কোনো তালিকা না, যদি সেইভাবে প্রদর্শন করতে চাও তাহলে বিভিন্ন ধরনের বুলেট ব্যবহার করা হয়। তো কোনো তালিকার প্রতিটি আইটেমকে আলাদা করে দেখানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করব। আমরা সেখানে এই আকৃতির বিভিন্ন ধরনের চিহ্নগুলো পাবো। এগুলো সাধারণত আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো আমি এখানে একটা ব্যবহার করছি উদাহরণ হিসেবে। আমি এখানে কিছু ফলের নাম লিখছি, আম, কলা, লিচু। এগুলো কোনটা কত নাম্বার সিরিয়াল এটা যেহেতু আমার ইন্ডিকেট করা নাই, তাই আমরা বুলেট ব্যবহার করছি। এভাবে বুলেট ব্যবহার করে তোমার লেখালেখিটা আরেকটু সাজসজ্জা করতে পারো। বুলেটটা কই পাবা? দেখো মনে করো আমি লিখলাম ফ্রুটস। ফ্রুটস হিসেবে কিছু ফ্রুটের নাম লিখব। মনে করো অ্যাপল, ম্যাঙ্গো, তারপর ব্যানানা। তো এইগুলো লিখছি। আমি চাচ্ছি যে এগুলোকে একটা লিস্ট হিসেবে রাখব। তো এগুলোকে যদি আমি আনঅর্ডার্ড লিস্ট, অর্থাৎ কোনো নাম্বারিং না করি, তাহলে আমরা আমাদের এই হোম রিবনের এই কোণায় দেখো একটা অপশন আছে যেখানে তোমার ডট এর পরে দাগ দেওয়া, এই অপশনটার সাহায্যে বুলেট চিহ্ন প্রদান করা হয়। তো আমার এই সিলেক্ট করা তিনটা শব্দ সিলেক্ট করার পর আমি যদি এখানে এই অপশনটা ক্লিক করি, দেখো প্রত্যেকটার সামনে আমার বুলেট চিহ্ন চলে এসছে। এখন বুলেট লাইব্রেরিতে তুমি অনেকগুলো আকৃতি পাবা, স্কোয়ার, তারপরে বর্গাকৃতির, এছাড়াও বিভিন্ন রঙিন। এভাবে তুমি টিক চিহ্ন এর সাহায্যে তুমি এই লেখাটাকে সাজসজ্জা দিতে পারো। তো আমি এগুলোর সামনে বুলেট চিহ্ন দিয়ে রাখলাম, যেটা আমাদের আনঅর্ডার্ড লিস্ট। আচ্ছা, তারপরে দেখো নাম্বারিং করা। তোমার যদি মনে হয় যে আমার উদাহরণগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে লিখব, যেখানে প্রত্যেকটার নাম্বার দেওয়া থাকবে, ধারাবাহিকভাবে সাজানোর ক্ষেত্রে সংখ্যা লেখা বিভিন্ন শব্দের ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়। এইটা সাধারণত ওয়ার্ডার্ড লিস্ট বোঝাতে ব্যবহৃত হয়। যেরকম একটা উদাহরণ দেওয়া আছে এই জায়গায় দেখো যে 1 নম্বরে দেওয়া আছে প্রথম অধ্যায়, 2 নম্বরে দ্বিতীয়, 3 নম্বরে তৃতীয় অধ্যায়। তো এইভাবে প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায়
এগুলো যদি আমরা অর্ডার্ড লিস্ট আকারে লিখি তাহলে এই নাম্বারিংটা ব্যবহার করা হয়। তোমার যদি মনে হয় যে অ্যাপল, ম্যাঙ্গো, ব্যানানা এগুলো আমি লিখছি ঠিক আছে, এগুলো আমি নাম্বারিং করব, তাহলে যে জায়গায় তুমি বুলেট অপশনটা দেখছো ওর পাশেই আমাদের 1 2 3 লেখা একটা অপশন পাবা। এইটার সাহায্যে তুমি নাম্বারিং করতে পারবা। মনে করো তোমার মনে হলো যে এটা আমি আর বুলেটে রাখবো না, এটা আমি নাম্বার দিব, তাহলে এখানে এসে যদি আমি 1 2 3 তে সিলেক্ট করি তাহলে দেখো প্রত্যেকটার সামনে 1 2 3 সিলেক্ট হয়েছে। এরপর একটু ডিজাইন, সেটা হচ্ছে 1 এর পরে একটা ব্র্যাকেট চিহ্ন আসছে। তুমি এখানে রোমান চিহ্ন ব্যবহার করতে পারো, ABCD বড় হাতের, ছোট হাতের বিভিন্ন স্টাইল ব্যবহার করতে পারো। এইটার সাহায্যে একটা ওয়ার্ডার্ড লিস্ট নাম্বারিং করা হয়ে থাকে। তো আমি প্রত্যেকটার সামনে 1 2 3 রেখে এটাকে নাম্বারিং করলাম। আচ্ছা, আশা করি বুঝতে পারছো যে কিভাবে নাম্বারিং করা হয়। তারপরে দেখো লাইনের ব্যবধান। প্রত্যেকটা লাইন তোমার লেখালেখির ক্ষেত্রে কীরকম ব্যবধানে থাকবে। মনে করো আমি এখানে উদাহরণে প্রথম লাইন লিখছি, তারপরে দ্বিতীয় লাইন, তারপরে তৃতীয় লাইন, এর মধ্যে এই জায়গায় তুমি কিছু একটা স্পেসিং দেখতে পাচ্ছ, অর্থাৎ ব্যবধান। এইটা তুমি নির্ধারণ করতে পারবে এই লাইন ব্যবধানের সাহায্যে। এক লাইনের লেখা থেকে পরের লাইনের লেখা যে ফাঁকা জায়গা, এইটাই হচ্ছে লাইন ব্যবধান। তোমার সিঙ্গেল স্পেসিংয়ের ক্ষেত্রে এই লাইনগুলো একে অপরের খুব কাছাকাছি থাকে, আর 1.5 স্পেসিংয়ের ক্ষেত্রে এটা মাঝারি ফাঁক থাকে, আর ডাবল স্পেসিংয়ে প্রত্যেকটা লাইনে বেশি ফাঁক থাকে। চলো দেখি সেটা কিভাবে দেওয়া হয়। মনে করো যে এখানে আমি দুইটা বাক্য লিখি, এখানে লিখছি হাবিব, এরপরে লেখো ধরো লাবিব বলছে আই অ্যাম ফাইন। তো এই দুইটা বাক্যের মধ্যে এই জায়গায় কিছু একটা স্পেসিং আছে। তো এই দুই বাক্যের আমরা যদি স্পেসিংটা বাড়ানো কমানো করতে চাই তাহলে হোম রিবনের এই জায়গায় দেখো এই যে অ্যারো চিহ্ন এবং কিছু লাইনের মতন চিহ্ন আছে প্যারাগ্রাফ ইয়ার মধ্যে। তো এই জায়গায় এই অপশনে ক্লিক করে আমরা আমাদের লাইনের ব্যবধান নির্ধারণ করব। দেখো এই দুইটা বাক্য যদি আমরা সিলেক্ট করি এবং এই অপশনে ক্লিক করার পর দেখো যদি অন দেই তাহলে একটা আছে, 1.5 দিলে আরও 1.15 দিলে একটু বৃদ্ধি পাচ্ছে, 1.5 দিলে দুইটার ব্যবধান আরও বাড়তিছে, 2 দিলে আরও বাড়তিছে। এভাবে এই জায়গায় এসে তুমি তোমার লাইনের স্পেসিংটা ঠিক করতে পারবে। এরপরে দেখো আমরা লাইনের ব্যবধান সম্পর্কে ধারণা পেলাম। তারপর টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন। তোমার যদি মনে হয় তোমার লেখার ক্ষেত্রে টেবিল ব্যবহার করবে, তাহলে তুমি তোমার ওই লেখায় এই টেবিলটা ব্যবহার করতে পারো। ধরো টেবিলটা কি? টেবিল হচ্ছে সারি ও কলাম দিয়ে তৈরি একটা কাঠামো যেখানে তথ্য সাজানো ও উপস্থাপন করা হয়। আমি উদাহরণ হিসেবে এখানে দেখো একটা লিখছি, নাম রহিম করিম শিলা, শ্রেণী নবম এবং রোল 1 2 3। এইটা একটা টেবিল ফরম্যাট। এইটা আমরা MS ওয়ার্ডে কিভাবে নির্ধারণ করব দেখো, আমাদের এই জায়গায় যদি আমরা টেবিল নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা এখানে দেখো ইনসার্ট লেখা আছে, এই ট্যাবে যেতে হবে। তো ইনসার্ট ট্যাবে যাওয়ার পর দেখো আমাদের যে অনেকগুলো অপশন আমরা পাই, এর প্রথমেই দেখো বাম দিকে লেখা আছে টেবিলস। এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা টেবিলটা আমাদের এই লেখায় ইনসার্ট করতে পারি। তাহলে কি করতে হবে, আমাদের হোমে ছিলাম আমরা, সেখান থেকে আসলাম হচ্ছে ইনসার্টে।
ইনসার্টে আসার পর আমরা এখানে টেবিলের একটা আইকন দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করি তাহলে আমার টেবিলটা কি ধরনের হবে, রো এবং কলাম কতগুলো, এইটা তোমার কাঙ্ক্ষিত তোমার যতগুলো লাগবে ততগুলো নির্ধারণ করবা। তোমার নির্ধারণ করে এভাবে লিখবা। লেখার পর সেখানে বিভিন্ন লেখা সংযোজন করতে পারো। মনে করো লিখলাম যে অ্যাপল। তো অ্যাপল আছে আমার হচ্ছে 5টি এবং এই 5টি অ্যাপলের দাম 120 টাকা। তারপরে আসলাম হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো আছে আমার 3টি, যার মূল্য আমি এখানে নির্ধারণ করব 100 টাকা। তো এভাবে তুমি বিভিন্ন তথ্য দিয়ে টেবিলটা তৈরি করতে পারো। ইনসার্ট অপশনে আসার পর টেবিল যে রিবনটা দেখতে পাবে সেখান থেকে তুমি বিভিন্ন শেপ নিয়ে টেবিল নির্ধারণ করবে। আচ্ছা, আমরা টেবিল সম্পর্কে ধারণা পেলাম। এরপরে দেখো ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন হলো ডকুমেন্টকে আকর্ষণীয় ও তথ্যবহুল করার জন্য ছবি, চার্ট, গ্রাফ, শেপ, স্মার্ট আর্ট ইত্যাদি সংযোজন করা। এগুলোকে বলা হয় হচ্ছে ইলাস্ট্রেশন। তো তোমাদের যেটা আছে ছবি যোগ করা, অর্থাৎ ইনসার্ট পিকচার। মনে করো তোমার লেখায় একটা তথ্যবহুল ছবি যোগ করতে চাও। ডকুমেন্টকে আকর্ষণীয় তথ্যবহুল করার জন্য প্রয়োজন মতো ছবি যোগ করা হয় এখানে। এমএস ওয়ার্ড বা অন্য ওয়ার্ড প্রসেসরে এই ছবি যোগ করার ধাপ, প্রথমে তোমাকে কি করতে হবে, যেখানে ছবি বসাতে চাও সেখানে কার্সরটা অর্থাৎ মাউস পয়েন্টারটা রাখতে হবে। এরপর মেনু বার থেকে ইনসার্ট ট্যাবে যেতে হবে, যেটা হোমের পাশে আছে। এরপর ইলাস্ট্রেশন গ্রুপ থেকে পিকচার বাটনে ক্লিক করে সেখানে তোমার কম্পিউটারের ফাইল থেকে ছবি নির্ধারণ করলেই তুমি সেখানে সংযুক্ত করতে পারবে। তো চলো সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। মনে করো যে আমাদের এই লাস্টে এই জায়গায় ছবি যোগ করতে চাই, তাহলে কার্সর এখানে রাখলাম। কিংবা তুমি মনে করো এখানে ছবি যোগ করবে, তাহলে কার্সরটা এখানে রাখতে হবে। তারপর ইনসার্ট ট্যাবে আমরা হোম থেকে ইনসার্ট এখানে আসার পর তোমরা এই যে রিবনটা আছে এই রিবনের টেবিলের পরেই দেখবা পিকচার লেখা। এই পিকচারে ক্লিক করলে তুমি তোমার নির্ধারিত পিকচারটা সেখানে নিয়ে আসবে। মনে করো আমি এই ফাইলটা ওখানে অ্যাড করতে চাই, এই ছবিটা, তাহলে এই ছবিতে ক্লিক করে ইনসার্টে ক্লিক করার পর আমার এইটা এখানে বসে গেল। এখন তোমার যদি মনে হয় এইটা আমি এখানে নড়াচড়া করব অথবা ছোট বড় করব, তাহলে এর পাশেই কর্নারে দেখবা একটা আইকন আছে, এই আইকনে চাপ দিয়ে এইটা সিলেক্ট করবা ব্লাইন্ড টেক্সট। তারপরে এইটা তুমি ছোট বড় করে এদিক সেদিক মুভ করতে পারো তোমার যেখানে ইচ্ছা। তোমার এখানে চাইলে এখানেও অ্যাড করতে পারবে। তো অ্যাড করার পর এখানে যদি আমি রেখে দেই তাহলে এইটা হলো। এইটা আবার তুমি যদি মনে হয় ছোট বড় করবা, তাহলেও তুমি এইটা মাউসের সাহায্যে সহজেই তোমার নির্দিষ্ট যে চাওয়া সে অনুযায়ী এটা ছোট বড় করতে পারবে। তাহলে আমরা কোথায় থেকে করলাম, এখানে ইনসার্ট ট্যাবে আসার পর যে গ্রুপটা পাইছি টেবিলের পাশেই পিকচার লেখা, এই পিকচারে ক্লিক করলেই আমরা আমাদের ছবিটা যোগ করতে পারবো। যেখানে ইচ্ছা তুমি সেটা সেখানেই অ্যাড করতে পারবে। এবার আমরা দেখব ওয়ার্ড আর্ট যোগ করা। ওয়ার্ড আর্টটা কি? ওয়ার্ড আর্ট হচ্ছে এটা একটা বিশেষ টেক্সট স্টাইল অথবা ইফেক্ট বলা হয়, যা লেখাকে আকর্ষণীয়, রঙিন ও শিল্পসম্মত করে তোলে। তো কিভাবে একটা ওয়ার্ড আর্ট যোগ করা হয় এটা আমরা দেখি। মনে করো আমার একটা বাক্য লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, এইটাতে যদি ওয়ার্ড আর্ট যোগ করি তাহলে আমাদের প্রথমে আসতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে আসার পর তোমাদের এইখানে দেখতে পাবা টেক্সট গ্রুপে দেখো ওয়ার্ড আর্ট নামে একটা লেখা আছে। এখানে এ দেখো একটু বাঁকানো, এই জায়গায় আসলে তুমি
অর্ডার যোগ করতে পারবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে ইনসার্ট এ আসতে হবে, তারপর টেক্সট গ্রুপে গিয়ে অর্ডার যোগ করতে হবে। তো আমি হ্যালো ওয়ার্ল্ডে যদি অর্ডার যোগ করি, মনে করো ছায়া সংবলিত একটা লেখা দিব এখানে, দেখো হ্যালো ওয়ার্ল্ডের নিচে ছায়ার মতন দেখা যাচ্ছে। এভাবে তুমি বিভিন্ন অর্ডার যোগ করতে পারবে। তারপরে আসে আমাদের মার্জিন ঠিক করা। মার্জিনটা কি? মার্জিন হলো কাগজ অথবা ডকুমেন্টের চারপাশে উপরে নিচে বামে ডানে ফাঁকা জায়গা। মনে করো আমি যে লেখাটা লিখছি এর বামে কিছুটা ফাঁকা আছে, উপর থেকে কিছুটা ফাঁকা আছে এবং ডান পাশেও ফাঁকা জায়গা আছে। এই জায়গাটাই হচ্ছে আমাদের মার্জিন। তো এইটা লেখাকে আরো সুন্দর এবং পরিপাটি করে তোলে। কিভাবে একটা লেখায় অর্ডার যোগ করতে হয় সেটার প্রথম ধাপ হচ্ছে মেনু বার থেকে পেজ লেআউট বা লেআউট ট্যাবে যেতে হবে। তারপর পেজ সেটআপ গ্রুপে মার্জিনস বাটনে ক্লিক করতে হবে। সেখান থেকে চতুর্দিকে প্রিসেট কিছু নরমাল, ন্যারো, ওয়াইড এবং প্রয়োজন হলে কাস্টম মার্জিনও ব্যবহার করা হয়। তো চলো আমরা দেখি কিভাবে সেটা ব্যবহার করব। আমরা প্রথমে আমাদের যেতে বলছে লেআউট ট্যাবে। এটা আছে এই যে এই পাশে, এখানে লেআউট লেখা দেখো, ডিজাইনের পরেই এই লেআউট, এখানে যাব আমরা। এখানে যাওয়ার পর প্রথমেই একদম বাঁ দিকে কর্নারে মার্জিন নামে একটা অপশন পাবা। এই যে এখানে দেখো, এই মার্জিন অপশনে আমাদের ক্লিক করতে হবে। মার্জিন অপশনে ক্লিক করার পর প্রিসেট কিছু তুমি মার্জিন পাবা। এর মধ্যে নরমাল, তারপরে ন্যারো, এখানে জায়গাটা একদম ফাঁকা ফাঁকা থাকবে। তারপরে মডারেট আছে, ওয়াইড আছে, মিররেড আছে, এছাড়াও কিছু ডিফল্ট আছে। আর যদি তুমি মনে করো না তুমি কাস্টমভাবে মার্জিন দিবা, তাহলে কাস্টম মার্জিনস এখানে ক্লিক করে তুমি টপে কত দিবা, লেফটে কত, তারপরে বটমে, রাইটে, এইটা সেট করে দিলেই তোমার কাঙ্ক্ষিত। মনে করো টপে আমরা দিব হচ্ছে 2 ইঞ্চি এবং লেফটে দিব 3 ইঞ্চি। তো এইটা সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলে এইটা আমার এই দেখো মার্জিন এই পাশে চলে আসছে এবং লেখাটা ডান দিকে সরে গেছে। এভাবে তুমি আমার মার্জিনটা সিলেক্ট করতে পারো। তো আমি নরমাল অপশনে রেখে দিলাম। এরপরে আসে প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ। লাইন ব্যবধান হচ্ছে একটা লাইন থেকে পরবর্তী লাইনের লেখার মধ্যে যে ফাঁকা জায়গা, সেটাই হচ্ছে লাইন ব্যবধান। ওয়ার্ড প্রসেসরে এটি পরিবর্তন করে লেখা পড়তেও সহজ সুন্দরভাবে সাজানো যায়। লাইন ব্যবধান নির্ধারণের জন্য তোমাকে প্রথমে কি করতে হবে, যেই প্যারাগ্রাফের লাইন ব্যবধান পরিবর্তন করবে সেটি সিলেক্ট করতে হবে। এরপর মেনু বারের হোম ট্যাবে গিয়ে প্যারাগ্রাফ গ্রুপ থেকে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং আইকনে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে পছন্দ মতো স্পেসিং নির্ধারণ করা যাবে। মনে করো আমি এরপরে আরও একটা বাক্য হ্যালো লিখলাম। এই দুইটা বাক্যের মধ্যে, দুইটা শব্দের মধ্যে আমি যদি লাইন ব্যবধান দেই, তাহলে এটা সিলেক্ট করে হোম ট্যাবের তোমার এই যে অ্যারো চিহ্ন, এখানে সিলেক্ট করে আমি লাইন ব্যবধান পরিবর্তন করব। আচ্ছা, এরপর আসে পৃষ্ঠা নাম্বার দেওয়া। তুমি যে ডকুমেন্টটা লিখতেছো এইটাতে যদি পৃষ্ঠা নাম্বার প্রদান করো, তাহলে প্রত্যেকটা ডকুমেন্টে পৃষ্ঠা নাম্বার দেওয়ার জন্য মেনু বারের ইনসার্ট ট্যাবে যেতে হবে। সেখান থেকে হেডার ও ফুটার গ্রুপে গিয়ে পেজ নাম্বার সিলেক্ট করতে হবে। সেটা আমরা কিভাবে করব দেখো, প্রথমে আমরা যাব ইনসার্ট ট্যাবে। সেখান থেকে আমরা আসব আমাদের কাঙ্ক্ষিত হেডার এবং ফুটার। এই যে এই জায়গায় দেখো
হেডার অ্যান্ড ফুটার লেখা, এখানেই লেখা আছে পেজ নাম্বার। এই জায়গায় আমরা এটা ক্লিক করে পেজ নাম্বার নির্ধারণ করব। এখন পেজ নাম্বারটা তুমি যদি টপে দিতে চাও তাহলে টপ পেজ এবং কোন পাশে সেটা সিলেক্ট করলে তোমার পেজ নাম্বারটা হবে। নিচে যদি নির্ধারণ করতে চাও বটম, এছাড়াও পেজ মার্জিনের কোন জায়গায় তুমি দিতে চাও সেই জায়গাটা নির্ধারণ করতে হবে। আমি মনে করো পেজ নাম্বারটা দিলাম টপের একদম মাঝখানে, তাহলে দেখো এই যে একদম মাঝখানে আমাদের পেজ নাম্বারটা চলে এসেছে। তো এর পরবর্তীতে আরও যদি পেজ যুক্ত হয় স্বয়ংক্রিয়ভাবে সেখানে 2, 3 এভাবে যুক্ত হবে। তারপর আসে বানান পরীক্ষণ ও সংশোধন। বানান পরীক্ষণ হচ্ছে ওয়ার্ড প্রসেসরের স্বয়ংক্রিয় একটা ফিচার যা লেখার সময় বানান ভুল খুঁজে বের করে এবং ভুল বানান সাধারণত লাল দাগ দিয়ে দেখানো হয়। তো মনে করো আমি একটা বাক্য লিখি, হাউ আর ইউ। তো হাউ আর ইউ লিখতে গিয়ে দেখো আমার পুরো বাক্যের এক জায়গায় লাল কালি দিয়ে রাখছে, তার মানে আমার এখানে আর বানানটা ভুল হয়েছে, এই জন্যে স্বয়ংক্রিয়ভাবে এখানে লাল দাগ চলে এসেছে। তো আমি যখন দেখব ওখানে লাল কালার, সেখানে গিয়ে আমি সেটা আবার ঠিক করে লিখব, দেখো লাল দাগটা চলে গেছে। তো এভাবে তুমি তোমার বানান সংশোধন করতে পারবে। তারপরে আসে বানান পরীক্ষণ ও সংশোধনের ধাপ। তুমি যদি পুরো একটা বাক্যের বানান সংশোধন করতে চাও তাহলে মেনু বার থেকে রিভিউ ট্যাবে যেতে হবে এবং প্রুফিং গ্রুপে স্পেসিং অ্যান্ড গ্রামারে ক্লিক করে ভুল বানান পেলে প্রোগ্রাম সেটা সাজেশন দেবে। আর ইচ্ছামতো যদি চেঞ্জ করো তাহলে চেঞ্জ করতে পারবে, না হলে সেটা ইগনোর করতে পারো। তো দেখো সেটা আমরা কিভাবে করব। মনে করো আমি একটা বাক্য লিখছি, হাউ আর ইউ, আই অ্যাম ফাইন, অ্যান্ড ইউ না লিখে ইউ বানানটা আমি ভুল করছি। মনে করো ভুল করে লিখছি, দেখো স্বয়ংক্রিয়ভাবে আমার ওই লেখার নিচে লাল দাগ চলে এসেছে। তো এইটা যদি আমরা সংশোধন করি তাহলে আমাদের যেতে হবে রিভিউ ট্যাবে। এখানে আসার পর প্রথমেই দেখো একদম বাম পাশে স্পেলিং অ্যান্ড গ্রামার অপশন আছে, এই অপশনে ক্লিক করব আমরা। তো স্পেলিং অ্যান্ড গ্রামার গ্রুপে এখানে দেখো আমাদের এই বাক্যে দেখাচ্ছে যে ইউ লেখা আমি কি করছি, ভুল করছি। আর ভুল করার পর এটার সাজেশন দিছে আমার একটু নিচেই, যে এখানে দেখো সাজেশন দিয়ে রাখছে যে তোমার ওয়াই ইউ ও এটা এরকম না হয়ে ওয়াই ও ইউ এরকম হবে। তো আমি এটা চাইলে ইগনোর করতে পারি, অথবা এইটা চাইলে আমি নতুন করে সংশোধন করে দিতে পারি যে আমার এইটা ইউ হবে। ক্লিক করার সাথে সাথে আমার পপ আপ অপশন এসেছে যে আমরা তোমার বাক্যটা সেখানে সংশোধন করে দিয়েছি। এভাবে তুমি তোমার বাক্যের যদি কোথাও ভুল থাকে পুরো লেখার পর স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করলে তুমি দেখতে পাবে যদি কোনো ভুল থাকে। যেহেতু আমার এখানে কোনো ভুল নেই তাই দেখাচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট, অর্থাৎ কোনো ভুল এখানে আমার নেই। এবার তোমাদের জন্য আমরা রাখছি 4টার মতন নৈবেত্তিক, যাতে তোমরা সহজে বুঝতে পারো যে কিভাবে নৈবেত্তিকটা এখানে সমাধান করতে হয়। দেখো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কোনটি? এটা ঢাকা বোর্ডের 22 সালের প্রশ্ন। অবশ্যই কি আমাদের এমএস ওয়ার্ড এইটা হবে।
এমএস ওয়ার্ড। তারপর দিছে স্পেল চেক করার জন্য এমএস ওয়ার্ডে কোন টুলবার ব্যবহার করা হয়। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে সেটা হচ্ছে রিভিউ। রিভিউ থেকে আমরা স্পেল চেক করব। আমরা হোমে ছিলাম, এখান থেকে এই যে রিভিউয়ে আসার পর গ্রামার অ্যান্ড স্পেলিং এই অপশনটা এটা কই আছে, রিভিউতে আছে। তাহলে সঠিক উত্তর আমাদের রিভিউ। তারপর টেবিল তৈরি করতে এমএস ওয়ার্ডে কোন ট্যাব ব্যবহার করা হয়। তো টেবিল তৈরি করতে প্রথমে আমরা হোমে ছিলাম, এখানে ইনসার্টে আসার পর আমরা টেবিল অপশনটা পাই, তার মানে আমাদের উত্তরটা হবে ইনসার্ট অপশন। তারপর এমএস ওয়ার্ডে পেজ নম্বর যোগ করার জন্য, এটা ঢাকা বোর্ডের 23-এর প্রশ্ন, তো পেজ নাম্বার যোগ করতে আমরা কোথায় যাই, ইনসার্ট ট্যাবে গিয়ে দেখো পেজ নাম্বারটা কোথায় ছিল, পেজ নাম্বার ছিল হচ্ছে এই যে হেডার ফুটার এই জায়গায়। তাহলে আমরা প্রথমে কই আসছি, ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে আসার পর হেডার ফুটার এই জায়গায় এসে পেজ নাম্বারটা আমরা সিলেক্ট করব। তাহলে উত্তরটা হবে ইনসার্ট তারপরে পেজ নাম্বার। এই ছিল আমাদের কিছু নৈবেত্তিকের সমাধান। তোমাদের পার্ট 2 স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ এই পার্টটা। তো এই পার্ট আমরা শুরু করব। দেখো প্রথমে আমাদের যেটা আসে সেটা হচ্ছে স্প্রেডশিটটা কি। আমাদের সর্বপ্রথম স্প্রেডশিট সম্পর্কে জানতে হবে। স্প্রেডশিট হচ্ছে একটা সফটওয়্যার যা সারি বা রো ও কলাম, বা ইংরেজিতেও একে কলামই বলা হয়, এর মাধ্যমে ডেটা সংরক্ষণ ও বিশ্লেষণ করতে সাহায্য করে। এইটাই হচ্ছে আমাদের স্প্রেডশিট। তো বিভিন্ন ধরনের স্প্রেডশিট সফটওয়্যার পাওয়া যায়, এর মধ্যে বহুল প্রচলিত হচ্ছে মাইক্রোসফট এক্সেল এবং গুগল শিট। মাইক্রোসফট এক্সেলে কাজ করা এটা সাধারণত অনেক দিন যাবত হয়ে আসছে। বর্তমানে গুগল শিট এটাও অনেক জনপ্রিয় এবং এখানেও সাধারণত কাজ করা হয়ে থাকে। তো স্প্রেডশিটের বৈশিষ্ট্য, স্প্রেডশিটের বৈশিষ্ট্যটা কি, মানে যে বৈশিষ্ট্যের কারণে আমরা সাধারণত স্প্রেডশিট ব্যবহার করা হয়ে থাকি সেগুলো হচ্ছে এরকম যে বিভিন্ন রকমের সংখ্যা বা অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যায়, যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক। কলাম ও সারি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ করা যায়, সূত্র ব্যবহার করে সহজে কাজ করা যায়, ফাংশন ব্যবহার করে সহজে উপাত্ত নিয়ে কাজ করা যায়, গ্রাফ চার্ট ব্যবহার করে তুমি সেই উপাত্তকে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবে। তো এই বৈশিষ্ট্যগুলোর কারণে স্প্রেডশিট আমরা ব্যবহার করে থাকি। সাধারণত লেখালেখির জন্য এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। এইটাও লেখালেখি করা হয়, কিন্তু এইটা একক বৈশিষ্ট্য হচ্ছে এখানে হিসাব নিকাশ খুব সহজে করা যায় এবং বিভিন্ন ডাটা স্টোর করার জন্য স্প্রেডশিট সফটওয়্যারটা অতীব গুরুত্বপূর্ণ। এবার দেখব স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র, মানে কোন কোন জায়গায় আমরা স্প্রেডশিট সাধারণত ব্যবহার করে থাকি। তো এটা সাধারণত তালিকা আকারে ডাটা বিন্যাস, বিশ্লেষণ ও সংরক্ষণে ব্যবহার করা হয়। এখানে তুমি ডাটা বিন্যাস করতে পারবে, ডাটাগুলো বিশ্লেষণ করতে পারবে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, কোন সংখ্যা বেশি বার আছে এবং কার স্যালারি বেশি, বেতনের ক্ষেত্রে আয় ব্যয়ের হিসাব, বিভিন্ন জিনিস তুমি এটা সহজে করতে পারবে। এছাড়াও এই তথ্যগুলো তুমি সহজে সেভ করে রাখতে পারবে। তো স্প্রেডশিট ব্যবহার কিছু ক্ষেত্র এখানে আমরা উল্লেখ করছি। ফলাফল বিশ্লেষণে তোমাদের যে রেজাল্ট আছে এই রেজাল্টগুলো বিশ্লেষণ করার জন্য সাধারণত স্প্রেডশিট ব্যবহার করা খুব সহজ এবং শ্রমসাধ্য ব্যাপার। এছাড়াও আয় ব্যয় হিসাব, বাজেট তৈরি, বেতন সংক্রান্ত হিসাব, আয়কর হিসাব ও বিশ্লেষণে, বর্তমানে ভোট গণনা এবং খেলার বিভিন্ন ডাটা বিশ্লেষণেও
স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। কারণ এর সাহায্যে সহজেই তুমি ক্রিকেট বলো আর ফুটবল এর বিভিন্ন ডাটা যদি আমরা একত্র করি, তাহলে এটা দিয়ে আমরা সহজেই এর ব্যবহার করতে পারবো। এরপর আসে স্প্রেডশিট ব্যবহারের কৌশল। তো স্প্রেডশিট ব্যবহারের যে কৌশলগুলো আছে এর মধ্যে মৌলিক যে তোমার ধারণা, এইটা তোমরা ক্লাস 7-8-এ জেনে এসেছো। তো এখানে আমরা এর বেসিক কিছু আলোচনা আবার রিক্যাপ করার চেষ্টা করব, যাতে তোমাদের বিষয়গুলো আরো একটু ক্লিয়ার হয়। তো চলো আমরা আমাদের স্প্রেডশিট সফটওয়্যার মাইক্রোসফট এর যে এক্সেল আছে সেটা দিয়ে কাজ করব, সেটা ওপেন করি। তো আমরা আমাদের দ্বিতীয় ডেস্কটপে আসলাম। এখানে আমরা সর্বপ্রথম মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে নিব এবং আমাদের একটা ব্ল্যাঙ্ক ফাইল ওপেন করছি। দেখো এখানে আমরা যে বিষয়টা তোমাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে বেসিকের ক্ষেত্রে যেটা আমাদের অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে সেলটা কি। সেল হচ্ছে, এখানে তোমরা অনেকগুলো ঘর দেখতে পাচ্ছ, এই ঘরগুলোকে বলা হয় এক একটা সেল। এখানে প্রত্যেকটা সেলে ডেটা বা ফর্মুলা থাকে। আর অ্যাক্টিভ সেল হচ্ছে সেটা, দেখো আমি যে জায়গায় ক্লিক করছি সেখানে সবুজ চিহ্নিত একটা ঘর আমরা দেখতে পাচ্ছি। তো এইটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ সেল, অর্থাৎ এখানে তুমি বিভিন্ন ডাটা লিখতে পারবে, এই জন্য একে বলা হয় অ্যাক্টিভ সেল। তাহলে তুমি যদি কোনো সেলে কোনো ডাটা লিখতে চাও, সেই সেলটাকে তোমার প্রথমে কি করতে হবে, অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করে নেওয়ার পর সেখানে তুমি তোমার তথ্য লিখবা। সেলে এছাড়াও বিভিন্ন টেক্সট, সংখ্যা, তারপর ফর্মুলা বা তারিখও লিখে রাখা যায়। এটা হচ্ছে সেলের সুবিধা। এরপর আসে হচ্ছে সারি এবং কলাম। তো সারি এবং কলামের ক্ষেত্রে দেখো, সারিকে ইংরেজিতে রো বলা হয়। এখানে তোমার আনুভূমিকভাবে সাজানো, দেখো 1 2 3 এভাবে নিচের দিকে অনেকগুলো সংখ্যা দেখা যাচ্ছে। তো এই ঘরগুলোকে বলা হয় একত্রে একটা রো বা সারি। এগুলো দেখো, আমি যদি 1 নাম্বার রোতে ক্লিক করি তাহলে এই ফুল যতগুলো সারি আমাদের সেল আছে সব সিলেক্ট হয়ে যায়। তাই আমরা এই সবগুলো ঘরকে একত্রে বলতে পারি যে 1 নাম্বার রো বা সারি। আর কলাম হচ্ছে উলম্বভাবে, মানে লম্বভাবে সাজানো, এগুলো হচ্ছে কলাম। এগুলো সাধারণত ইংরেজি বর্ণমালা ABCD এভাবে সাজানো হয়ে থাকে একদম জেড পর্যন্ত। জেড এর পরে আবার নতুন করে ঘর শুরু হবে যদি তোমার প্রয়োজন হয়। A, A, B, A, C এভাবে চলতে থাকবে যত তোমার ঘর প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা সারি এবং কলাম সহজে বুঝতে পারলাম। সারি থাকে হচ্ছে আনুভূমিকভাবে এবং কলাম থাকে লম্বভাবে। এগুলো ইংরেজি বর্ণমালা ABCD দ্বারা চিহ্নিত করা হয় এবং সারি চিহ্নিত করা হয় 1 2 3 এগুলো দ্বারা। এটা তোমরা মনে রাখবে, এইটা নৈবেত্তিকের জন্যও গুরুত্বপূর্ণ। এরপর আমাদের যেটা আসে সেটা হচ্ছে তোমার বেসিকের ক্ষেত্রে, যেটা না জানলেই নয়, ডাটা ফরম্যাটিং। মনে করো তুমি এই সেলে একটা ডাটা লিখলা, সেটা ধরো তোমার নাম লিখলা আবির। তো আবির যে লিখছো এইটা তুমি যদি আরো একটু সুন্দর করতে চাও, তাহলে এটাকে ফরম্যাট করার জন্য আমরা কি করব, এখানে দেখো এই পাশে ফন্ট লেখা আছে, এই ফন্টে গিয়ে তুমি ওই যে মাইক্রোসফট ওয়ার্ডের মতন এই ফন্টে বিভিন্ন স্টাইল দিতে পারো। এখানে কালার দিতে পারো, তুমি ফুল সেলটাকে কালার দিতে পারো, এই লেখাটাকে মাঝে আনতে পারো, এছাড়াও বিভিন্ন স্টাইল এখানে অ্যাড করতে পারো। এইটা হচ্ছে ফন্ট স্টাইল। আরো একটা বিষয় যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে
আমরা যে সেলে আছি এটা কত নাম্বার সেল এর অ্যাড্রেসটা জানা গুরুত্বপূর্ণ। দেখো আমি এখন এই সেলে আছি, এই সেলটা কিভাবে বুঝবো কত নাম্বার সেল? তো এটা বোঝার জন্য আমাকে কলাম এবং রো এটা অবশ্যই কিন্তু জানা থাকা লাগবে। দেখো আমি আছি ডি নাম্বার কলামে আর 5 নাম্বার রোতে, তাহলে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে D5। আচ্ছা, একইভাবে যদি আমরা এখানে একটা সেল ধরি তাহলে এর অ্যাড্রেস কিভাবে বের করব? দেখো আমরা উপরের দিকে দেখলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আই নাম্বার সেল, তার মানে আমাদের হবে সর্বপ্রথম আই। তারপরে দেখো এটা রো হচ্ছে 10 নাম্বার, তাই আমরা এখানে বলতে পারি যেটা এই সেলের নাম হচ্ছে I10। এটা কিন্তু যখন অনেকগুলো সেল হবে তখন তুমি এটা বোঝা অনেকটা মুশকিল হয়ে যায়। এই জন্যে এখানে খুব সহজে সেল নাম্বার বের করার বুদ্ধি হচ্ছে যে তুমি দেখো এই যে আমাদের ডান পাশে বাম পাশে এখানে দেখো আমি মার্ক করে রাখছি I10 লেখা। দেখো তুমি যেই সেলে ক্লিক করবা, এই যে আমি এখানে I10 সেল ক্লিক করে রাখছি, অর্থাৎ অ্যাক্টিভ সেলে এখানে আমার I10, তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সেলের অ্যাড্রেস হচ্ছে I10। এইটা সাধারণত লাগে হচ্ছে বিভিন্ন ফর্মুলা তোমার সেট করার জন্য, সেলের সাথে সেল যোগ, সেলের সাথে সেল বিয়োগ, গুণ, ভাগ, সব ক্ষেত্রে আমাদের অবশ্যই কি সেল নাম্বারটা গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা ম্যানুয়াল ভাবে বের করতে পারো যে এখান থেকে F এবং এই পাশ থেকে 8, অর্থাৎ F8 সেল এটা, অথবা তোমরা চাইলে তোমাদের এই কম্পিউটার স্ক্রিনের বাম পাশে এখানে এই জায়গাটাতেও দেখতে পারো যে এটার সেল নাম্বার কত দেওয়া আছে। তো আপাতত এইটুকু বেসিক আমরা রিক্যাপ করে নিলাম। এইটুকু জানা থাকলেই তুমি আমাদের সামনের যে টপিকগুলো আছে, সরাসরি গুণ করা, অনেকগুলো সংখ্যার গুণ করা, ভাগ এবং শতকরা, এইটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এগুলো বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না। তারপরেও যে দরকারি বিষয়গুলো লাগবে আমরা সেটা সেখানে আলোচনা করব। আচ্ছা, তাহলে স্প্রেডশিট ব্যবহারের মৌলিক যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা অল্প কিছু রিক্যাপ করার চেষ্টা করছি। এবার আমরা একটু সামনের দিকে আগাই। দেখো আমাদের প্রথমেই যেটা আছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত স্প্রেডশিট ব্যবহারের কৌশলের মধ্যে, সেটা হচ্ছে গুণ করা। কিভাবে গুণ করা হয়ে থাকে? আসলে স্প্রেডশিটে গুণ করা কিন্তু খুব সহজ। তোমাদের এটা মনে রাখতে হবে, গুণ করার ক্ষেত্রে আমরা সাধারণত দুইটা ধাপে গুণ করে থাকি। প্রথমটা হচ্ছে 1 নাম্বার ধাপ, সেলে সূত্র লিখে এন্টার দিলেই ফলাফল চলে আসে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে যে সেলে ইকুয়াল প্রোডাক্ট লিখে সেলের রেঞ্জ দিলে এবং তারপরে এন্টার দিলেই আমরা ফলাফল পেয়ে থাকি। এটা অনেকটা সুবিধাজনক। আর এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, তোমরা বিগত ক্লাসেও যেটা জেনে এসেছো, সেটা হচ্ছে সূত্র লিখতে সবসময় আমাদের সমান চিহ্ন দিয়ে শুরু করতে হবে। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং তোমাদের নৈবেত্তিকের জন্যও এটা অবশ্যই কি গুরুত্বপূর্ণ। তো চলো আমরা প্রথম যে ওয়ে, সেটা হচ্ছে সেলে সরাসরি সূত্র লিখে এন্টার দেওয়ার ফলে যে রেজাল্ট আসে, এইটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে সরাসরি গুণ আমরা কিছু ডাটা তোমাদের জন্য আগে থেকেই লিখে রেখেছি ডামি ডাটা হিসেবে। এখানে দেখো মাসিক বাজার খরচ দেওয়া আছে। তো মাসিক বাজার খরচ এখানে দ্রব্যের নাম, চাল, ডাল, আলু, আটা, মরিচ এবং দ্রব্যের দাম আমরা লিখে রাখছি। এছাড়াও ওই মাসে প্রত্যেকটা দ্রব্য কোনটা কত কেজি লাগবে সেটাও আমরা লিখে রাখছি। তো আমরা যদি ওই মাসে চালের খরচ হিসাব করতে চাই তাহলে আমরা এখানে কি করতে হবে, যত কেজি চাল লাগবে তার সাথে ওই চালের দামটা গুণ করে দিতে হবে।
এইটা তো সবাই তোমরা জানো। এখন গুণটা আমরা কিভাবে করব? আমাদের প্রথমে কি করতে হবে, যেই সেলে আমরা গুণটা করব সেটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, অর্থাৎ ওই সেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো সবুজ চিহ্ন এসেছে, তার মানে আমরা বুঝতে পারি যে আমাদের D3 সেল এটা আমাদের অ্যাক্টিভ সেল। এখানে আমরা চালের মোট খরচটা লিখব। তো সর্বপ্রথম আমরা গুণ করার ক্ষেত্রে সমান চিহ্ন দিব, কারণ আমরা জানি সব সময় ফর্মুলা লিখতে যোগ বিয়োগ গুণ ভাগ যেটা আমরা করি সর্বপ্রথম সমান চিহ্ন দিতে হয়। তো সমান চিহ্ন দেওয়ার পরে আমরা যে দুইটা সেল গুণ করব সেই দুইটা সেলের অ্যাড্রেস এখানে লিখতে হবে। তো আমরা গুণ করব হচ্ছে, দেখো এখানে দাম যে আছে চালের এটা আমাদের B3 সেল। তাহলে এখানে আমরা লিখব যে বড় হাতের B এবং 3। লেখার পরে গুণ করার ক্ষেত্রে সাধারণত স্টার চিহ্ন দেওয়া হয়। স্টার চিহ্ন দেওয়ার পর এই সেলের সাথে তুমি কোন সেল গুণ করবা এইটা তোমাকে বের করতে হবে। তো আমরা গুণ করব হচ্ছে চালের পরিমাণ। এটা দেখো সি হচ্ছে তোমার কলাম এবং 3 নাম্বার রো। তাহলে আমরা এটা বলতে পারি যে C3। তো এটা হচ্ছে গুণের ক্ষেত্রে সূত্র লেখার নিয়ম। সমান চিহ্ন দিয়ে যে দুইটা সেল গুণ করবা সেই দুইটা সেল লিখতে হবে, মাঝে একটা স্টার চিহ্ন দিতে হবে। দেওয়ার পর যদি তুমি এন্টার চাপো তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবে। এভাবে সাধারণত সরাসরি গুণ করা হয়ে থাকে দুইটা সেলের মাঝে। তো এখানে আরো একটা ডাটা দেওয়া আছে, ডাল দাম হচ্ছে 50 টাকা, পরিমাণ হচ্ছে তোমার 10 কেজি। তো আমরা এখানে যদি এটা কত খরচ হবে হিসাব করতে চাই তাহলে একইভাবে আমাদের গুণ করতে হবে। তো দেখো এখানে আমরা প্রথমে কি করব, সমান চিহ্ন দিব, দেওয়ার পর যে সেল গুণ করব সেই সেল এর অ্যাড্রেস দিতে হবে। তো এখানে তোমার যদি এটা মনে না থাকে যে এই 50 লেখাটা এর এই সেলের অ্যাড্রেস কত, তাহলে তুমি সরাসরি কি করবা, এই সেলে চাপ দিবা একটা। এই সেলে ক্লিক করার ফলে দেখো সহজেই তুমি এখানে এই সেলের অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছ B4। তাহলে তোমাকে আর এটা গুনতে হচ্ছে না যে এই সেলের নাম্বার বা অ্যাড্রেস কত। যদি মনে না থাকে তোমরা এভাবে ক্লিক করেও বের করতে পারো। তারপর আমরা স্টার চিহ্ন দিব এবং পরবর্তী যে সেল গুণ করব এর সাথে সেখানে একটা ক্লিক করে আমরা সূত্রটা তুলে ফেলবো এবং সর্বশেষ আমাদের কি করতে হবে, এন্টারে ক্লিক করতে হবে। এভাবে তুমি সরাসরি গুণের কাজটা সম্পন্ন করতে পারো। এইটা তোমার অনেকগুলো ডাটার ক্ষেত্রে কিন্তু বিষয়টা কঠিন হয়ে যায়। মনে করো এখানে আমার 10টা সেলের ডাটা দিতে হবে, তাহলে তোমার কি করতে হবে, একটা একটা করে সেল এখানে তুলতে হবে এবং স্টার চিহ্ন দিতে হবে। একটা একটা করে এভাবে তোমার প্রত্যেকটা সেল তুলতে হবে এবং এভাবে তোলার পর এন্টার দিতে হবে। এটা যেহেতু অনেকটা শ্রম সাধ্য, এই জন্যে এটা গুণ করার ক্ষেত্রে আরো একটা সহজ পদ্ধতি যেটা আমাদের এখানে দেখো দ্বিতীয় পদ্ধতি, সেটা হচ্ছে সেলে ফাংশন ইকুয়াল প্রোডাক্ট লিখে যদি তুমি ওই সেলগুলার রেঞ্জ দাও এবং তারপর এন্টার দিলে তুমি সহজে এটা ফলাফল বের করতে পারবে। তো এটা কিভাবে করা হয় চলো আমরা দেখি। এটা করতে হলে দেখো এখানে আমরা ঘনকের আয়তন লিখছি। ঘনকের আয়তন আমরা জানি, ঘনকের আয়তন নির্ণয় করতে হলে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই 3টা ডাটা থাকা প্রয়োজন। তো এর আয়তন যদি বের করো, আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, অর্থাৎ আমাদের এই 3টা সেল গুণ করতে হবে। তুমি যদি সরাসরি আগের নিয়মে গুণ করতে চাও তাহলে তোমাকে এখানে প্রত্যেকটা সেল তুলতে হবে এবং স্টার চিহ্ন দিতে হবে। এভাবে স্টার চিহ্ন দিয়ে দিয়ে আমরা যদি সেল তুলি C3 এবং এন্টার দেই তাহলে রেজাল্ট পাবো। যেহেতু আমরা বলছি যে এখানে আমরা এভাবে ম্যানুয়ালি একটা একটা করে তুলে স্টার দিব না,
এখানে আমরা সহজ একটা ওয়েতে করব, সেটা হচ্ছে সমান চিহ্ন দিব, তারপরে আমরা লিখব হচ্ছে প্রোডাক্ট, PRODUCT। এটা কিন্তু অবশ্যই বড় হাতে লিখতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর প্রোডাক্ট লেখা শেষ হলে তারপর তোমাকে প্রথম ব্র্যাকেট ওপেন করতে হবে এবং তুমি যে যে সেল গুণ করবা, অর্থাৎ এখানে 10টা হোক 20টা হোক, যদি সেল গুণ করো তাহলে প্রথম যে সেল আছে, আমাদের এখানে প্রথম সেল হচ্ছে A3, সেটা দিতে হবে এবং ক্লোন চিহ্ন দিয়ে আমাদের সর্বশেষ সেলের নাম্বার দিতে হবে। সর্বশেষ আমাদের এখানে C3 সেল, তাহলে এটা দিয়ে যদি তুমি ব্র্যাকেট ক্লোজ করে দাও, দেওয়ার পরে এন্টারে চাপ দিলেই তুমি রেজাল্টটা পাবে। তাহলে সূত্রটা কি? সমান চিহ্ন দিয়ে প্রোডাক্ট লিখতে হবে এবং প্রথম বন্ধনীর মাঝে যতগুলো সেল গুণ করবা সেই সেলগুলোর প্রথম সেল এবং শেষ সেল এর মাঝখানে দিতে হবে হচ্ছে ক্লোন চিহ্ন, অর্থাৎ এটাকে বলা হয় সেলের রেঞ্জ। অর্থাৎ A3 থেকে আমি AC পর্যন্ত যতগুলো সেল আছে সবগুলো একসাথে গুণ করব। তো এন্টারে চাপ দিলে দেখো আমরা রেজাল্ট পেয়ে গেছি। আমরা ম্যানুয়ালি সবগুলো গুণ করে যে রেজাল্ট পাইছি এবং প্রোডাক্টের সাহায্যে রেঞ্জ দিয়ে কিন্তু একই রেজাল্ট পাইছি। তো তাহলে তুমি দুইভাবেই করতে পারো, কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে প্রোডাক্ট লিখে রেজাল্টটা বের করা। তো আমরা আরো একবার দেখি, দেখো আমরা এখানে 40, 15 এবং 12 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার আয়তন নির্ণয় করব। প্রথমে আমাদের সমান চিহ্ন দিতে হবে, এরপরে প্রোডাক্ট লিখতে হবে। তো প্রোডাক্টটা হবে হচ্ছে বড় হাতের লেখার পর আমাদের প্রথম ব্র্যাকেট দিয়ে তারপর আমরা লিখব হচ্ছে আমাদের A5 সেল এবং ক্লোন দিয়ে আমরা লিখব হচ্ছে C5 সেল। এখানে দেখো আমরা কিন্তু সবগুলো বড় হাতের লিখছি, কারণ এখানে ABCDEFG সব বড় হাতের দেওয়া আছে, এই জন্যে এইটাও বড় হাতের লিখতে হবে। এরপর এন্টারে চাপ দিলে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব। এভাবে সাধারণত তোমার এক্সেলে স্প্রেডশিটে গুণ করা হয়ে থাকে। তো দুইভাবে গুণ করার কাজটা আমরা দেখলাম। এবার আমরা আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ভাগ করা। স্প্রেডশিটে কিভাবে ভাগ করতে হয় এটা আমরা এবার শিখব। স্প্রেডশিটে ভাগ করার কাজও সূত্রের সাহায্যে করা খুব সহজ। সূত্র লিখতে সব সময় কিন্তু তোমাদের সমান চিহ্ন দিতে হবে। এটা আমি লাল কালি দিয়ে লিখে দিয়েছি, কারণ এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এইটা নৈবেত্তিকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এইটা সূত্র লেখার ক্ষেত্রে একটা পূর্ব শর্ত যে সমান চিহ্ন দিতে হয়, তাই এটা কিন্তু ভুল করা যাবে না। তো সমান চিহ্ন দিয়া তারপরে কি করতে হবে, যে সেলকে ভাগ করবা সেই সেল লিখে স্ল্যাশ বা এরকম চিহ্ন দিতে হবে। চিহ্ন দেওয়ার পর যেই সেল দ্বারা তুমি ভাগ করতে চাচ্ছ সেই সেল লিখতে হবে, অর্থাৎ সেই সেলের অ্যাড্রেসটা লিখতে হবে। এখানে দেখো উদাহরণের সাহায্যে আমরা বোঝানোর চেষ্টা করছি। আমরা B1 সেলকে যদি C1 সেল দ্বারা ভাগ করি, আমরা লিখব B1/C1, এরপর এন্টার দিলে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব। তো চলো আমরা বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি যে কিভাবে ভাগ করতে হয়। তো এখানে আমরা পূর্বভাবেই কিছু ডাটা লিখে রাখছি। এখানে শিক্ষার্থীদের মাঝে আমরা ফল বন্টন করব। তো একটা ক্লাসে ধরো মোট শিক্ষার্থী আছে হচ্ছে 320 জন এবং ফলের সংখ্যা হচ্ছে 4800। তো তুমি যদি এটা হিসাব করতে চাও যে জন প্রতি কতগুলো ফল তারা পাবে, এটা তুমি বের করবা, তাহলে আমরা কি করব, সর্বপ্রথম যেই সেলে আমরা রেজাল্টটা লিখব সেই সেলকে আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। অর্থাৎ ওই সেলে ক্লিক করলে আমাদের সেলটা অ্যাক্টিভ হবে এবং তারপর আমরা সর্বপ্রথম যে কাজ, সূত্র লেখার ক্ষেত্রে সমান চিহ্ন দিব। দেওয়ার পরে যে সেলটাকে
ভাগ করব, অর্থাৎ এখানে আমরা ফলের সংখ্যাকে ভাগ করব, তাই ফলের সংখ্যা আছে B3 সেলে আমরা লিখব B3। B3 লেখার পর আমরা ভাগ করব, ভাগ চিহ্নটা আমরা দিব, এখানে দেওয়ার পরে আমরা যাকে দিয়ে ভাগ করব অর্থাৎ 320, এটা আছে আমাদের A3 সেলে, তাই আমরা এখানে লিখব A3। লেখার পর আমরা যদি এন্টার চাপ দেই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো। তাহলে সূত্রটা তুমি আরেকবার দেখো। সূত্রটা হচ্ছে তোমার যে সমান দেওয়ার পরে আমরা লিখব হচ্ছে যে সেলকে ভাগ করব অর্থাৎ B3 এবং ভাগ চিহ্ন দেওয়ার পর আমরা যে সেল দ্বারা ভাগ করব A3 সেটা লিখব। এইটা হচ্ছে আমাদের সূত্র। লেখার পর এন্টার চাপলেই আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি 15। এভাবে আমরা সাধারণত ভাগ করে থাকি। তো নিচে আরো একটা শ্রেণীতে দেওয়া আছে 256 জন শিক্ষার্থী এবং ফলের সংখ্যা 3072। তাহলে আমরা এই সেলকে অ্যাক্টিভ করে নিব, যে সেলে আমরা রেজাল্ট লিখব অর্থাৎ জন প্রতি কত পাবে এটা লেখার পর আমরা সমান চিহ্ন দিব এবং দিয়ে, যেহেতু ধরো মনে করো যে আমরা এই সেলের অ্যাড্রেস জানি না, তাহলে আমরা কি করব, সরাসরি ওই সেলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা স্ল্যাশ চিহ্ন দিয়ে যে সেল দ্বারা ভাগ করব সেই সেলে ক্লিক করব। এরপর আমাদের দেখো দুইটা সেল আমরা অ্যাড্রেস পেয়ে গেছি। এবার এন্টার চাপ দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি কত, 12, অর্থাৎ জন প্রতি 12টা করে ফল পাবে। এভাবে আমরা ভাগের কাজ করে থাকি। এরপর আমরা দেখব স্প্রেডশিট ব্যবহারে শতকরা নির্ণয় করা হয় কিভাবে। তো স্প্রেডশিটে শতকরা নির্ণয় এটাও কিন্তু সূত্রের সাহায্যে খুব সহজে করা যায়। সূত্র লিখতে আমাদের সর্বপ্রথম কি দিতে হবে, সমান চিহ্ন। তারপর প্রথমে যার শতকরা বের করব সেই সেলের নাম্বার দিব, অর্থাৎ সেই সেলের অ্যাড্রেস দিব, B4 B3 অথবা যে সেলই হোক সেই সেলের আমরা অ্যাড্রেস তুলে দিব। অ্যাড্রেস দেওয়ার পর আমরা স্টার চিহ্ন দিব এবং এরপর যে হারে বের করতে চাও তুমি সেই সেলের নাম্বার দিয়ে পার্সেন্টেজ তুলব, শতকরা চিহ্ন যেটা। শতকরা চিহ্ন তোলার পর যদি এন্টার দাও তাহলে তুমি শতকরা নির্ণয় করতে পারবে। তো চলো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। আমরা শতকরা নির্ণয়ের জন্য আগে থেকেই কিছু ডাটা এখানে লিখে রাখছি যাতে সময় অনেক বেঁচে যায়। তো এখানে দেখো ভ্যাট নির্ণয় করব আমরা। এখানে কিছু দ্রব্যের দাম দেওয়া আছে এবং ভ্যাটের হার দেওয়া আছে, অর্থাৎ কত পার্সেন্ট ভ্যাট এটা দেওয়া আছে। তো আমাদের নির্ণয় করতে হবে যে আমরা যদি একটা পণ্য 340 টাকা দরে কিনি আর সেটাকে যদি সরকারি ভ্যাট 12% দিতে হয় তাহলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে। এটা তুমি সাধারণত যদি খাতা কলমে হিসাব করতে চাও তোমাদের কি করতে হবে, এটা একটা শ্রম সাধ্য ব্যাপার এটা হিসাব করা। কিন্তু এই ডাটাগুলোই যদি মাইক্রোসফট এক্সেলে তুমি স্প্রেডশিটের সাহায্যে করো এটা তোমার অনেক শ্রম লাঘব হবে। দেখো আমরা প্রথমে সেলটা অ্যাক্টিভ করে নিব, যেই সেলে ফলাফল নিয়ে আসবো। সেল অ্যাক্টিভ করার পর আমরা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে সূত্র লেখার ক্ষেত্রে সমান চিহ্ন দেওয়া। তো সমান চিহ্ন আমরা দিলাম। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা যেই দ্রব্যের আমরা ভ্যাট দিব সেই দ্রব্য যেই দাম যেই সেলে আছে সেটা হচ্ছে A3, তাহলে আমরা লিখতে পারি A3। A3 লেখার পর আমরা স্টার চিহ্ন দিব। দেওয়ার পর ভ্যাটের যে হার যে সেলে আছে সেই সেলের আমরা অ্যাড্রেসটা তুলব। সেই সেলের অ্যাড্রেস তোলার পর আমাদের কি করতে হবে, আমরা শতকরা চিহ্ন পার্সেন্ট এইটা দিব। এভাবে এই সূত্রের সাহায্যে আমরা কি বেসিকে আমরা এইমাত্র দেখলাম যে এই সূত্রের সাহায্যে শতকরা নির্ণয় করা হয়ে থাকে। তাহলে সূত্রটা আমরা লিখছি
এবার আমরা যদি এন্টারে চাপ দেই তাহলে ভ্যাটের পরিমাণ কত টাকা এটা আমরা পেয়ে যাব। অর্থাৎ একটা দ্রব্য যদি তুমি 340 টাকা দিয়ে কিনো এবং সেটার যদি তুমি 12% ভ্যাট দাও তাহলে অর্থাৎ এইটা 40 টাকা তোমার সরকারের কাছে ভ্যাট চলে যাবে। এটা তুমি সহজেই সূত্রের সাহায্যে বের করতে পারলা। তো আমরা আরো একটা দেখি শতকরা নির্ণয়ের কৌশল। এখানে আমরা সর্বপ্রথম সূত্র কি, ইকুয়াল দিতে হবে অর্থাৎ সমান চিহ্ন, এরপর সেলের নাম্বার, দ্রব্যের দাম এখানে দেওয়া আছে A5 সেল লিখব, এরপর স্টার চিহ্ন দিব এবং যে হারে অর্থাৎ যত পার্সেন্ট বের করব সেই সেলের নাম্বার দিয়ে আমরা পার্সেন্ট এই চিহ্ন তুলে দিয়ে এন্টার চাপলেই আমরা রেজাল্ট পেয়ে যাব। এভাবে বিভিন্ন জিনিসের শতকরা, বিভিন্ন নাম্বারের শতকরা নির্ণয় করা হয়ে থাকে। তো স্প্রেডশিট ব্যবহারের সাহায্যে তোমরা সহজেই এই শতকরা নির্ণয়ের অঙ্কগুলো করতে পারবে। এটা ছিল তোমাদের লাস্ট টপিক স্প্রেডশিট ব্যবহারের। তো আমরা দেখলাম কিভাবে গুণ করতে হয়, ভাগ করতে হয় এবং কোন সংখ্যার শতকরা নির্ণয় করতে হয়। এটার বেসিক এবং তোমাদের প্র্যাকটিক্যাল আলোচনা। তো এই ক্লাসটা ফুল দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানানো হলো। অবশ্যই তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর পরবর্তী ক্লাসটা কোন অধ্যায় নিয়ে তোমরা আমাদের চাচ্ছ এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা যারা এখনো প্রথম ক্লাসের অর্থাৎ চতুর্থ অধ্যায়ের পার্ট 1 দেখোনি তাদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল। এটা তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর এই বেসিক বিষয়গুলো জানার পর তোমরা যদি তোমাদের মূল বইটা আরেকবার পড়ো তাহলে আশা করি এই অধ্যায় থেকে কোনো নৈবেত্তিক তোমাদের সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা ফুল দেখার জন্য। আসসালামু আলাইকুম আবারও।